ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 7ই অক্টোবরের ইসরায়েলের কিবুটস বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনী। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 7ই অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিবুটস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। প্রথম তদন্তে এই হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে, তদন্ত ওই দিনের ঘটনা, লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে। কিবুটসের নাগরিকদের সুরক্ষায় নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা এবং নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে ইসরায়েল। তদন্তে দেখা গেছে, ইসরায়েলে হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল। এছাড়া এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় স্পষ্ট ছিল না। ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি। এছাড়া এদিনের লড়াই ছিল সমন্বয়হীন। তদন্তে ইসরায়েলি সেনাবাহিনী একটি বাড়িতে ট্যাঙ্ক হামলার বিষয়টি উঠে এসেছে, যেখানে যোদ্ধারা প্রায় 15 জনকে জিম্মি করে রেখেছিল। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী। অভিযোগ করা হয় যে এই ঘটনায় বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তবে এই ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল। ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা এবং ব্রিটেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর ও এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকা ও তার মিত্রদের নেই। আনসারুল্লাহর নেতা আব্দুল মালেক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা এবং ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এই কারণে এইসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে যাচ্ছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে 166টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল হুতি মন্তব্য করেন। প্রতিদিন 1000 সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর নিজেদের সৈন্য সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে রাশিয়া। কেননা ইউক্রেন ছাড়াও রাশিয়াকে লড়তে হচ্ছে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। স্বাভাবিকভাবেই বাড়াতে হচ্ছে সেনার সংখ্যা। সেই লক্ষ্যে দেশটি প্রতিদিন 1000 নতুন লোক নিয়োগ দিচ্ছে সেনাবাহিনীতে, যা এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই নিজেদের সেনা সংখ্যা বাড়ানোর দিকে জোর দিয়েছে রাশিয়া। গত মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের প্রায় 7 লাখ সেনা মোতায়েন রয়েছে। তবে নিজেদের সেনা সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে রাশিয়া। 2024 সালে প্রায় 2 লাখ নতুন সেনা নিয়োগ দিয়েছে তারা, গড়ে প্রতিদিন প্রায় 1000 জন। রাশিয়ার সেনা নিয়োগের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং পশ্চিমা মিডিয়ার দাবি, রাশিয়া দ্বিতীয় দফায় সৈন্য সমাবেশের পরিকল্পনা করছে। এর আগে গত 2022 সালের সেপ্টেম্বর মাসে অতিরিক্ত 3 লাখ সেনা নিয়োগের পরিকল্পনা ঘোষণা দিয়েছিল মস্কো, যা ফের করতে যাচ্ছে তারা। যদিও বিষয়ে পুতিনের দাবি, নিয়মিত খসড়ার বাইরে নতুন করে সৈন্য সমাবেশের প্রয়োজন নেই তার। মিয়ানমারকে ধ্বংসের চেষ্টা নেমেছে জান্তা। ক্ষমতা দখলের পর থেকে দেশজুড়ে বিশৃঙ্খলা এবং গত 2.5 বছরে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার জান্তা বাহিনী এখন মিয়ানমার রাষ্ট্রকে ধ্বংসের চেষ্টা শুরু করেছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস এই সতর্কবার্তা দিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের হালনাগাদ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এই কর্মকর্তা বলেন, জান্তা এখন ব্যাপক চাপে। তারা জনবল, সামরিক সরঞ্জাম, এমনকি ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, কিন্তু তারপরেও নমনীয় হচ্ছে না। ক্ষমতা থেকে সরে যাওয়া তো দূর, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আপোষ রফাতেও যাচ্ছে না। আবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলাও প্রতিহত করতে পারছে না। গত প্রায় 10 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে জান্তা বাহিনী এবং তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এইসব হামলার জবাবে জান্তা বাহিনী যেসব পাল্টা হামলা চালাচ্ছে তাতে মারা যাচ্ছে মূলত বেসামরিক লোকজন। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মিয়ানমার নামে কোনো একক রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না। এই ব্যাপারটি জান্তাও বুঝতে পারছে, কিন্তু তারপরও তারা শান্তি স্থাপনে উদ্যোগ নিচ্ছে না। তাদের এই ভূমিকা মিয়ানমারের জন্য ধ্বংস ডেকে আনবে। এবার কমলা হ্যারিসকে ট্রাম্প বললেন বাইডেন। জেলেনস্কিকে পুতিন ডাকার পর এবার কমলা হ্যারিসকে ট্রাম্প বললেন মার্কিন প্রেসিডেন্ট।
ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলন করেন বাইডেন। ওই সংবাদ সম্মেলনের শুরুর দিকেই কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পকে হারাতে কমলা হ্যারিসের ওপর তার আস্থা আছে কিনা। জবাবে তিনি বলেন, আমি যদি মনে করতাম তিনি যোগ্য নন, তাহলে ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বানাতাম না। আদতে তিনি কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে তাকে ভুল করে ট্রাম্প বলেছেন। এর আগেও একই ধরনের ভুল করেন বাইডেন। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন বলে ফেলেন। সম্মেলনের শেষ দিন জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাটো নেতাদের পাশে দাঁড়িয়ে বাইডেন এই ভুল করেন। নিজের ভাষণ শেষে তিনি জেলেনস্কিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছিলেন। সেই সময় বাইডেন বলেন, এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার জন্য অনুরোধ করব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রেসিডেন্ট পুতিন। কার হাতে যাচ্ছে গাজার নিয়ন্ত্রণ? ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করা হয়েছে, গাজায় তৃতীয় পক্ষের হাতে অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে চলছে আলোচনা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টে মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস বলেন, চুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত। কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে আলোচনা চলছে। তিনি আরো বলেন, চুক্তির মূল প্রতিবন্ধক হলো দ্বিতীয় ধাপ। এই ধাপে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি পুরুষ সেনাদের মুক্তি দেবে। দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এবং ইসরায়েল তাদের সব সেনা গাজা থেকে প্রত্যাহার করে নেবে। ডেভিড ইগনাটিয়াস আরও জানিয়েছেন, আলোচনায় বড় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হলো ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরায়েল উভয়ই গাজার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে, যেটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধা কিংবা ইসরায়েল কেউই গাজার নিয়ন্ত্রণে থাকবে না।